এই প্রতিবন্ধকতা দূর করতে হলে আমাদের একাডেমিয়ার সাথে কোর্টের সাথে একাডেমিয়া, বেঞ্চের সাথে বার বেঞ্চের সাথে আবার একাডেমিয়ার একটা যোগসূত্র স্থাপন করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে। আপনি যখন একটা রিসার্চ করবেন, আপনি যদি লিটারেচার রিভিউ কি না জানেন, আপনি যদি রিসার্চ মেথোডোলজিটা না জানেন, আপনার পক্ষে ভালো রিসার্চ করা সম্ভব হবে না। যার ফলে আমার মনে হয় একটা লেভেল পর্যন্ত কিছু বাচ্চারা এই রিসার্চ মেথোডোলজি থেকে এই সাবজেক্টটা তাদেরকে পড়ানো হয়নি, যার ফলে রিসার্চে তাদের যে একটা আগ্রহ বা একটা ন্যাক তৈরি হবে সেটা তৈরি হয়নি। বাট এখনকার প্রেক্ষাপট কিন্তু একেবারেই ভিন্ন। একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে আমরা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেব, কিন্তু don't be the slave of the AI, be the master. You will have to rule out the AI. Don't let the AI to rule out you. তাছাড়াও এথিক্স অ্যান্ড ল আলাদা কোর্স রয়েছে, এথিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, প্রফেশনাল এথিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল এথিক্স অ্যান্ড ল, এ ধরনের কোর্স রয়েছে। এগুলোর মাধ্যমে যেটা হয় যে থিওরিটিক্যালি একটা ইনফরমেশন একটি বাচ্চার ভেতর আমরা দেওয়ার চেষ্টা করি যে ইউ নিড টু বি অনেস্ট, লয়াল, মডেস্ট, সিনসিয়ার অ্যান্ড কমিটেড। সাইড বাই সাইড তোমার প্রফেশনের কিছু কোড অফ কন্ডাক্ট রয়েছে যেগুলো তোমাকে ফলো করতে হবে, এবং এগুলো যদি তুমি ফলো না করো তাহলে তুমি অ্যাজ এ লয়ার তোমার ক্লায়েন্টের সাথে, তোমার যে ফেলো লয়ার্স রয়েছে তার সাথে, জাজের সাথে এবং অল ওভার যে পাবলিক যারা রয়েছে তাদের সাথে কিন্তু তুমি জাস্টিস করতে পারবে না। যে এ লয়ার শুড নট টেল এ লাই, বিকজ এ লয়ার ইজ নট এ লায়ার। এ লয়ার নিড টু বি honest. Unless and until a lawyer is honest, he cannot actually ensure the justice for his clients. আমি একটা জিনিস যেটা বলি, যে সবাইকে বলি যে স্বপ্ন সবসময় বড় হওয়া খুব দরকার। আমার স্বপ্ন আসলে সেরকম বড়। আমি আমার এই এডুকেশন সেক্টরে যখন আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি, আমি তখন ভেবেছিলাম যে আই জাস্ট উড লাইক টু বি আ প্রফেসর। সবাই আমাকে বলবে যে প্রফেসর জারিন, আপনি ল পড়ছেন, আপনি একমাত্র ব্যক্তি যাকে কিন্তু লার্নেড বলা হবে। তো নিজেকে লার্নেড প্রমাণ করতে তো হবে, তার জন্য কিছুটা এফোর্ট দিতেই হবে। সেই জন্য হয়তো একটু সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, একটু কষ্ট করতে হবে, কোনো ব্যাপার না, সময় সেটা বলে দিবে। প্লিজ কিছু হওয়ার জন্য পড়বেন না, পড়ার জন্য পড়েন। আপনি আপনার যে গোল, আপনার যে জায়গায়, সেখানে আপনি অবশ্যই যাবেন। সেই যে রোড ম্যাপটা সেটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি নিজেই একসময় হয়তো ভাববেন যে হ্যাঁ, আমার কাপ অফ টি হচ্ছে জুডিশিয়ারি, বা আমি প্র্যাকটিসে থাকতে চাই, আমি প্র্যাকটিস এনজয় করছি, আমি টিচিংয়ে যেতে চাই, আমি যা পড়েছি তা আমি অন্যকে জানাবো। একটা জিনিস যেটা লয়ার স্টুডেন্টরা যা হতে পারে অন্যরাও তা হতে পারে, কিন্তু অন্যরা যা হতে পারে না লয়ার স্টুডেন্ট সেটাও হতে পারে। আজ আমরা কথা বলবো আমাদের খুবই পছন্দের একজন শিক্ষকের সাথে, যিনি দীর্ঘ 2 দশক ধরে বাংলাদেশের লিগ্যাল এডুকেশনাল সিস্টেমের সাথে জড়িত আছেন এবং তিনি বর্তমানে কর্মরত আছেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে ডিন হিসেবে। তিনি আর কেউ নন, আমাদের সকলের পছন্দের প্রফেসর ডক্টর সৈয়দা আফরোজা জেরিন। আমরা আজকে তার এই দীর্ঘ পথ চলা নিয়ে কথা বলবো, সেই সাথে জানবো কী করলে আমাদের লিগ্যাল এডুকেশনাল সিস্টেমটা আরও ডেভেলপ হবে এবং কোন কোন জায়গাতে আমাদের অবস্টাকেলগুলো আছে। তবে আমরা সব কিছু জানার আগে ছোট্ট করে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। চলুন জেনে আসা যাক। প্রফেসর ডক্টর সৈয়দা আফরোজা জেরিন ম্যাম, আপনি আমার নিজের একজন সরাসরি টিচার। আমরা যখন প্রথম শুরু করি আমাদের অনার্স লাইফটা, তখন আমি আপনাকে পেয়েছিলাম। তো সেই সময়ের দিনগুলো আপনার যে টিচিংটা ছিল সেটা আমি যখন ভাবি, আমার যতদূর মনে পড়ে তখন আপনার প্রফেশনাল যে লাইফটা, ক্যারিয়ারের হয়তো বা একেবারে শুরু না, বাট শুরুর কিছু সময় পরে ছিল। এবং আজকে এতদিন পরে প্রায় আপনি 28 বছর যাবত লিগ্যাল প্রফেশনে আপনি আছেন, টিচিং প্রফেশনে আছেন। এই যে আপনার পুরো জার্নিটা, প্রথমে আপনার এই জার্নিটা সম্পর্কে শুনবো, যে কোথা থেকে শুরু হলো, এই যে এই পর্যন্ত আসার যে আপনার একটা স্বপ্ন ছিল বা আপনার একটা গোল ছিল, বা এখন একটা গোল নিশ্চয়ই আছে, এই যাত্রাটা সম্পর্কে প্রথমে একটু জানতে চাই। ধন্যবাদ জিতি কবির। ইটস অ্যান অনার ফর মি টু বিকাম ইয়োর গেস্ট ইন ইয়োর ওন শো। ইটস আওয়ার প্লেজার। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
আমার জার্নিটার কথা যদি আমি বলতে চাই তাহলে আমি আই ওয়াজ টু লাকি টু গেট দ্য অপরচুনিটি টু স্টার্ট মাই ক্যারিয়ার অ্যাজ এ এনজিও অ্যাক্টিভিস্ট বিকজ আমি যখন 4th ইয়ারে পড়ি তখন আমি বাংলাদেশ লিগ্যাল এড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টে জয়েন করি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আচ্ছা, এবং সেখানে আমাদের রিসার্চের পাশাপাশি কোর্টেও যেতে হতো, যদিও তখন আমি এনরোলড হইনি, ওকে, কিন্তু ওই বিষয়টা আমাকে রিসার্চ করার দিকে আমার ভীষণ একটা ন্যাক তৈরি হলো যে ওই সময় হয়তো কোনো একটা বার্নিং ইস্যু এবং সেই ব্যাপারে কোর্ট কী ধরনের জাজমেন্ট দিল সেই জাজমেন্টগুলো পড়া, এটা আমাদের একটা কাজ ছিল। তো এগুলো পড়তে পড়তে এবং কোর্টে যেতে যেতেই এক সময় আমি দেখলাম যে আমার অনার্স শেষ হয়ে গেছে এবং আই গট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক এজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট ইন কুইন্স ইউনিভার্সিটি। তো আই গ্র্যাব দ্যাট অপরচুনিটি অ্যান্ড আই স্টার্টেড টু ফিল যে আমি আসলে টিচিং করতে ভালোবাসি এবং আমি বলতে চাই যে টিচিং কিন্তু আমার ইট ইজ নট বাই চান্স, ইট ওয়াজ বাই চয়েস। সো আমি নিজে থেকেই সব কিছু চিন্তা করেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি টিচিং প্রফেশনেই থেকে যাব এবং এর যে শেষ সেটি দেখব। এবং সত্যি কথা বলতে আমার ভীষণ মনে হতো এক সময় যে আমি প্রফেসর ডক্টর জেরিন হব। তো ফাইনালি আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আই অ্যাচিভড দ্যাট। এবং এই যে প্রাপ্তির পেছনে আমার ছাত্রছাত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলিগ এবং সেসব শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সবচেয়ে উল্লেখযোগ্য যারা আমাকে সহায়তা করেছেন তারা আর কেউ নন, তারা আমার পরিবারেরই সদস্য, আমার বাবা মা, আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে। খুব সম্ভবত তাদের উদারতা, বদান্যতা এবং কোঅপারেশন না থাকলে আজকের এই পর্যায়ে পৌঁছানো কখনোই আমার পক্ষে সম্ভব হতো না। তাই এই পডকাস্টের সুযোগে আমি আন্তরিকভাবে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ পাশে থাকবার জন্যে। তো টিএ হিসেবে যেই জার্নিটা আমি শুরু করেছিলাম সেটি এই মুহূর্তে আমি খুবই প্রাউডলি বলতে চাই যে আমি উত্তরা ইউনিভার্সিটির মতো একটি অত্যন্ত মানসম্মত বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন হিসেবে আমি কর্মরত রয়েছি এবং এই স্কুলের আন্ডারে আমাদের ল ডিপার্টমেন্ট রয়েছে, বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট রয়েছে। তাছাড়াও আমি সেন্টার ফর জেনারেল এডুকেশনের দায়িত্বও রয়েছি এবং আমাদের বাচ্চাদের মেন্টাল হেলথ যেন সবসময় ভালো থাকে সেজন্য আমাদের মেন্টাল হেলথ ইউনিট রয়েছে, এর সাথেও আমি সম্পৃক্ত রয়েছি। চমৎকার ম্যাম। এর মাঝে তো আমি আপনার এই মেন্টাল হেলথ যেহেতু বললেন, যেটা আমাদের একদম শুরুর দিকে, আমাদের অনার্স লাইফের শুরুর দিকে আমার কাছে মনে হয় যেটা খুব প্রয়োজন, সেই দিকটাতে আমরা আসবো। তার আগে একটু জানতে চাই, আপনি মাঝখানে পিএইচডি করেছেন, আপনি বিভিন্ন রিসার্চের সাথে সংযুক্ত আছেন, আপনার পিএইচডিটা কোন সাবজেক্টে হয়েছে? আমি পিএইচডি করেছি ফ্যামিলি লতে, বেসিক্যালি দ্য রাইট অফ মুসলিম মাদার্স রিগার্ডিং দ্য রাইট অফ গার্ডিয়ানশিপ অফ দ্য মাইনর। যখন সেপারেশন হয়ে যায় তখন আমাদের প্রচলিত যে একটি ধারণা যে গার্ডিয়ানশিপ সবসময় বাবার কাছে যাবে, এই বিষয়টি নিয়েই আমার কাজ। এবং আপনারা সবাই দেখেছেন যে 2023 সালে কিন্তু আইন পাশ হয়ে গেছে যে অভিভাবক হিসেবে মায়ের নামও আসবে, মায়ের নাম আসবে এবং মা ক্যান বি দ্য সোল গার্ডিয়ান। এটি আমার একটা বড় অর্জন, যদিও গার্ডিয়ান হিসেবে আসলে মায়ের আরও যে অধিকারগুলো পাওয়া দরকার তার জন্য হয়তো বা আমাদের আরও কিছু পথ হাঁটতে হতে পারে। ম্যাম, আমি আরেকটা ব্যাপার একটু জানতে চাই। আমরা একটা ব্যাপার জেনেছি যে 2024 সালে আপনি সুসি স্কলারশিপ সেটা ফুল ফান্ডেড পেয়েছিলেন এবং এটা বাংলাদেশ থেকে একমাত্র আপনিই পেয়েছিলেন। তো আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন যে এই টোটাল স্কলারশিপটা নিয়ে যে আপনি গেলেন এবং আপনি 8টি রাষ্ট্র সম্ভবত আপনি ঘুরে এসেছেন এবং এটা আপনার টিচিং ক্যারিয়ারের উপরে নিশ্চয়ই একটা প্রভাব তো পড়েছে এবং এটা খুব ভালো একটা প্রভাব পড়েছে। আপনি কেমন প্রভাব পড়লো এবং আমাদের দেশের যে কারিকুলাম রয়েছে সেটার সাথে আপনি ওখানে যে কারিকুলামের ডিফারেন্সটা দেখলেন সেটা কেমন দেখলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট।
আমি হয়তো বা শুরুতে যখন অ্যাপ্লাই করি তখন এতটা বুঝতে পারিনি যে আই উইল বি সিলেক্টেড অ্যান্ড অনলি আই উইল বি সিলেক্টেড ফ্রম বাংলাদেশ। তো টোটাল 20টা কান্ট্রি থেকে পার্টিসিপেন্ট ছিল 17 জন। তো 17 জন পার্টিসিপেন্ট ছিলেন এবং তাদের ভেতরে আমি বলতে চাই যে 12 জনই কিন্তু ছিল ওয়েমেন। তো এইখানে আমি যেটা খেয়াল করলাম যে তারা কিন্তু আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রির জনগণ তাদেরকেও প্রেফারেন্স দিয়েছে, পাশাপাশি নারীকে প্রেফারেন্স দিয়েছে। তো এই যে আমার একটা জার্নি তাদের সাথে, এই জার্নিটাতে আমি সবচেয়ে বেশি যেটা শিখেছি যে এডুকেশন অ্যান্ড টিচিং শুড বি দ্যাট ইন্টারেক্টিভ এবং টিচিংয়ের মেইন পারপাস হওয়া উচিত স্টুডেন্টদের ভেতরে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি তৈরি করা এবং এঙ্গেজিং টিচিং। আই মিন স্টুডেন্ট যেন নিজেকে ইনভলভ ফিল করে, স্টুডেন্ট যেন ব্ল্যাঙ্ক না হয়ে যায়, আইসোলেটেড না হয়ে যায়, এতটা স্টুডেন্টকে ইনভলভ করা। এবং আমাদের কিছু সেশনে আমরা দেখেছি যে আমাদেরকে এত চমৎকারভাবে ইনভলভ করা হয়েছে, একটা প্রবলেম সলভ করতে দিয়েছে যে অটোমেটিক্যালি আমরা আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলতে বাধ্য হয়েছি এবং শেষ পর্যন্ত আমরা হয়তো বা বিভিন্নজন বিভিন্নভাবে সমস্যাটা সমাধান করতে পেরেছি। তো ওখান থেকে আমি দুটো জিনিস শিখে এসেছি যে কি করে আসলে একটা স্টুডেন্টের ভিতরে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি তৈরি করতে হয় এবং এঙ্গেজিং লার্নিং সিস্টেম কতটা ইম্পর্ট্যান্ট। বুঝতে পেরেছি, চমৎকার ছিল নিশ্চয়ই অভিজ্ঞতাটা। সত্যি চমৎকার ছিল। আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে যদি কিছু বোঝায়, প্রবাবলি ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। এবার আসি মেন্টাল হেলথের যে জায়গাটাতে এসেছিলাম। আমরা যখন প্রথম আসি, আমাদের ইন্টার লাইফটা শেষ করে আমরা ভার্সিটি লাইফে জয়েন করি, আমাদের ঢাকাতে যতগুলো আমাদের ভার্সিটি আছে, শুধু ঢাকা না, আমাদের পুরো দেশব্যাপী যে ভার্সিটিগুলো আছে, ম্যাক্সিমাম জায়গায় তো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকি যারা ঘর ছেড়ে, বাসা ছেড়ে, বাবা মাকে ছেড়ে তারপর আমরা নতুন একটা জীবনের জন্য আমরা আসি, একা থাকি। অনেকের ফাইন্যান্সিয়াল অবস্ট্যাকল থাকতে পারে, অনেকের ওই সময় অ্যাডজাস্টমেন্টের অবস্ট্যাকল থাকতে পারে, মেন্টাল অনেক ইস্যুস থাকতে পারে, যেগুলো নিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখেছি খুব যে একটা ইফেক্টিভভাবে কাজ হয় বা সবাই যে আসলে আমি একটা প্রবলেম ফেস করছি, আমি এটা গিয়ে কোথাও যে জানাবো, স্বতঃস্ফূর্ত হয়ে জানানো, এই চর্চাটা বোধহয় আমাদের একটু কম। তবে যেটা আপনি বলছিলেন যে উত্তরা ইউনিভার্সিটিতে আছে এবং আমি যতদূর জানি এখন সবগুলো ইউনিভার্সিটিতে এটা ম্যান্ডেটরি একটা ইউনিট ওপেন করতে হয়েছে অথরিটিকে। তো এই জায়গাতে আপনারা কিভাবে কাজ করেন এবং এই সময়টা আসলে ভার্সিটির কর্তৃপক্ষের বা এই ইউনিটের কিভাবে কাজ করলে, আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয়েছে যে কিভাবে কাজ করলে স্টুডেন্টরা ওই সময় একটু মানসিকভাবে বা তাদের মেন্টাল হেলথটা অনেকটা স্টেবল জায়গায় চলে আসতে পারে বা এই জায়গাটা নিয়ে তারা কাজ করতে পারে বা ইতস্তত বোধটা তাদের অনেক কমে আসতে পারে? এটা কি করলে ভালো হয় বলে আপনার মনে হয়? ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং দিস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বিকজ আমাদের মেন্টাল হেলথ হচ্ছে এরকম একটা ইস্যু যেটা খুবই উপেক্ষিত এখন পর্যন্ত। বাট পজিটিভ সাইড যেটা, সেটি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি, বিশেষ করে আমি আমার ইউনিভার্সিটির কথা বলবো, উত্তর ইউনিভার্সিটিতে ডেডিকেটেড একটা মেন্টাল হেলথ ইউনিট রয়েছে এবং এখানে ফুল টাইম খুবই সিনিয়র একজন সাইকোলজিস্ট রয়েছেন এবং তাকে হেল্প করবার জন্য আরও 2 জন জুনিয়র সাইকোলজিস্ট রয়েছেন, যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে আমার যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের যে স্ট্রেসড হয়ে যায়, তারা পড়াশুনোর কারণে একাডেমিক স্ট্রেস থাকতে পারে, তাদের ফিনান্সিয়াল স্ট্রেস থাকতে পারে, তাদের রিলেশনকে কেন্দ্র করে তারা স্ট্রেসড আউট হয়ে যায়। তো এই সমস্ত কিছু স্ট্রেসগুলো ম্যানেজ করবার জন্যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের এই মেন্টাল হেলথ ইউনিট কিন্তু কাজ করছে এবং ডোর ইজ ওপেন ফর অল দ্য স্টুডেন্টস। এনি স্টুডেন্ট ক্যান গো অ্যান্ড টেক দ্য অ্যাপয়েন্টমেন্ট টু, আপনি যেটা বললেন যে বলতে পারে না, টু এক্সপ্রেস দেয়ার প্রবলেম। তো আগে যেরকম শোনার কেউ ছিল না, আপনাদের সময় যখন আপনি আমার স্টুডেন্ট ছিলেন, আমি স্টিল আই ক্যান রিমেম্বার যে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট কত ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হতো। কিন্তু ওই জায়গাটাতে কিন্তু এখন আমাদের বার্ডেন অনেকটা কমে গেছে, কারণ এই পার্টিকুলার একটা সেক্টরকে লুক আফটার করবার জন্য আলাদা একটা ইউনিট তৈরি হয়েছে, মেন্টাল হেলথ ইউনিট। এবং উত্তর ইউনিভার্সিটি, আমি বলবো যে বাচ্চাদের মেন্টালি যেন বাচ্চারা সবসময় বুস্ট আপ হয়, সেই জন্যে চমৎকার খেলার মাঠ রয়েছে,
অসম্ভব সুন্দর লাইব্রেরি রয়েছে, প্রায় নিয়ম মাফিক কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে সিজনাল বিভিন্ন ধরনের প্রোগ্রাম, পিঠা উৎসব, বসন্ত বরণ বা শীতকালীন বিভিন্ন প্রোগ্রাম হয়। এমনকি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট তারা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করেছে, যেখানে আমরা দেখতে পাই যে স্পিরিচুয়ালিও যে আসলে কিভাবে নিজেকে এনরিচ করা যায় সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং উত্তর ইউনিভার্সিটির যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা ম্যাডাম, ব্যক্তিগতভাবে তিনি বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে সবসময়ই ভীষণ সচেতন এবং চেষ্টা করেন যে বাচ্চারা যেন কোনোভাবেই তারা আইসোলেটেড ফিল না করে। এ ব্যাপারে আপনাকে আমি একটা তথ্য দিতে পারি যে আমরা বাচ্চারা যারা ভীষণভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস সাফার করে তাদের জন্য কিন্তু আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় ওয়েভারের ব্যবস্থা করেন, এবং বাচ্চারা আমাদেরকে অ্যাপ্লিকেশন করলে ওয়েভার কমিটি সেটা মাননীয় ভিসি মহোদয়ের কাছে প্রেরণ করে এবং বিষয়টার উপর ভিত্তি করে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়। এটা চমৎকার, কারণ এইটা বোধহয় সব থেকে বেশি ফেস করা হয় আমাদের যারা স্টুডেন্টরা আসে ইন্টারের পরে আসার পর, কারণ ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারটা যখন কাঁধে চলে আসে, শোল্ডারের উপর এটার বার্ডেনটা একেবারে পরিণত বয়সে এসেও আমরা অনেক সময় খুব বার্ডেন মনে হয়, সেখানে ওই বয়সে বাবা মাকে বলতে পারছে না, বাবা মায়ের কষ্টটা, এটা আসলে খুব একেবারে মানে অস্বাভাবিক একটা পর্যায়ে অনেক সময় অনেককে নিয়ে যায়। এটা অনেক বড় একটা স্ট্রেস, অনেক বড় স্ট্রেস। কিন্তু এই যে ওয়েভার এবং ভালো রেজাল্ট করলে ওয়েভার বা ডিসকাউন্টের যে ব্যবস্থা, তাছাড়াও প্রত্যেকটা নারী স্টুডেন্ট আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছ থেকে 5% করে ওয়েভার পাচ্ছেন। এসব চমৎকার একটা ভীষণ চমৎকার কিছু উদ্যোগ। কারণ মানে ফিমেল এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যে যত যা কিছুই বলুক না কেন, কারণ একটা ফিমেল ভবিষ্যতে সে গিয়ে মা হয়। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, যেমন আমরা একটু আগে কথা বলছিলাম ক্যামেরার বাইরে থাকা অবস্থায়, যে আমরা ফিমেলরা কেন একদম টপে গিয়ে লিড করতে পারছি না, বিশেষ করে এডুকেশন সেক্টরে। যেমন আপনার ভাইস চ্যান্সেলর মহোদয় তিনি নিজেও একজন ফিমেল, আপনি ফিমেল অবস্থায় এই জায়গাটাতে আছেন এবং এই পর্যন্ত আসতে আপনাকে কম পথ পাড়ি দিতে হয়নি ম্যাম। আমরা তো আসলে অনেক দিন ধরে এই আপনাদের সাথে পরিচয় এবং এরপরে আরও অনেককে দেখছি। তো একজন ফিমেল যদি একটা ভালো জায়গায় যায় পড়াশোনা করে এবং তার চিন্তা চেতনা যদি অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়, তবেই বোধহয় তার পরবর্তী প্রজন্মর চিন্তা চেতনা আরও অনেক প্রসারিত হবে। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে এতদূর যে আপনি এলেন এবং এই যে টপ জায়গাতে ফিমেলরা যে লিড করছে না আমাদের এডুকেশনাল সিস্টেমের যেই হ্যান্ডেলিংয়ের যে জায়গাগুলো, এটা এত কম কেন? আমরা ফিমেল ভাইস চ্যান্সেলর খুব কম পাই, ফিমেল ডিন কম পাচ্ছি, ফিমেল হেড অফ দ্য ডিপার্টমেন্ট কম পাচ্ছি, মানে আমরা অনেক টিচার পাচ্ছি, আমাদের অনেক অ্যাসোসিয়েট প্রফেসর পাচ্ছি ফিমেল হিসেবে, বাট টপে আমরা কেন কম পাচ্ছি? আপনার কি মনে হয়েছে? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে লিডারশিপ পজিশনে কেন ওয়েমেনকে দেখতে পাচ্ছি না। অলমোস্ট সবাই বোধহয় উত্তরটা জানি আমরা কেন। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে প্যাট্রিয়ার্কাল ফর্ম অফ সোসাইটি, আমাদের পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার কারণে মানুষের একটা অ্যাজাম্পশন থাকে যে হয়তোবা এই পার্টিকুলার হেভি ওয়েট যে রোলটা সেটা তিনি ক্যারি করতে পারবেন কিনা। ডেফিনেটলি একজন বা দুজন যখন হন তারা কিন্তু এক্সেপশন, অ্যান্ড এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। তো আমাদের মানসিকতার পরিবর্তন খুব জরুরি। আমাদের সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে দেখতে হবে যে আসলে কোথায় পারছেন কিনা, কারণ সুযোগটা না পেলে তো মানে প্রমাণ করার কোনো সুযোগ থাকে না আসলে। তো সুযোগ দিতে হবে, মানসিকতার পরিবর্তন দরকার, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে, এবং আনইনটেনশনাল যে বায়াসনেস সেইটা কাটিয়ে উঠতে হবে। এই বিষয়গুলো যদি কাটিয়ে ওঠা যায় এবং একটা ট্রাস্ট রাখা যায় যে না তিনি করবেন, কারণ একজন নারী কিন্তু যখন তিনি চাকরিজীবী, পাশাপাশি কিন্তু তিনি আবার তার পরিবারকেও দেখছেন। তিনি একটা সময় মা হন, তার মাতৃত্বকালীন ছুটির দরকার হয়, তারপরে তিনি আবার যখন ফিরে আসেন কাজে, সে সময় তার যে মানসিক সাপোর্ট, সেই সাপোর্ট দেওয়ার মতন আসলে পরিবেশ থাকে কি না, এবং তার ওই মাতৃত্বকালীন সময়টি তার অভিজ্ঞতায় যুক্ত হয় কি না।
তিনি আসলে মাতৃত্বকালীন ছুটি পান কি না, প্রতিটি ইনস্টিটিউশনে কি বেবি কেয়ার সেন্টার আছে কি না, ডে কেয়ার সেন্টার আছে কি না, থাকলেও সেটি ব্যয়ভার বহন করবার মতো আসলে সেই জায়গার এমপ্লয়িদের কি অবস্থা, এই জায়গাগুলোতে আমরা যতদিন পর্যন্ত হাত না দেব এবং আমরা কাজ না করব সে পর্যন্ত বোধহয় আসলে খুব উচ্চ পদে নারীদেরকে দেখতে পাওয়া অনেকটা অবাস্তব একটা কল্পনার মতো। কারণ একটি মা তার বাচ্চাকে কোথায় রেখে যাবেন আজকের যে যুগ, এবং রেখে যাওয়ার পরে যখন উনি দেখেন যে না বাচ্চার অযত্ন হচ্ছে বা বাচ্চা ভালো থাকছে না, তখন তাকে কম্প্রোমাইজ করতে হয়। এই কম্প্রোমাইজটা কিন্তু আমার মেল কলিগকে করতে হচ্ছে না, যার জন্যে ওই লিডিং পজিশনগুলোতে হয়তো বা যোগ্যতা থাকবার পরেও নারীরা এখনও সেভাবে আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি ভীষণ আশাবাদী, আমি যে প্রতিষ্ঠানে আছি তার মাননীয় ভাইস চ্যান্সেলর একজন নারী, ট্রেজারার একজন নারী, আমি আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আমি একজন ডিন, আমি একজন নারী, এবং আমার ল ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান তিনিও একজন নারী। তো সেই জায়গা থেকে আমার উত্তরা বিশ্ববিদ্যালয় এত বেশি নারী বান্ধব একটি বিশ্ববিদ্যালয়, বোথ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য ফ্যাকাল্টি মেম্বার্স। আমি বলবো যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তরা বিশ্ববিদ্যালয় নারীদেরকে এক ধরনের, আমি বলবো, নিরাপদ কাজের পরিবেশ এবং নারী বান্ধব। তার ছুটি যখন দরকার হয় বা তার মাতৃত্বকালীন ছুটিকে কাউন্ট করে তাকে প্রমোশন দেওয়ার এই বিষয়গুলো আমি আমার বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আছে। তো এই ধরনের উদ্যোগই পারে নারীকে লিডারশিপ পজিশনে পৌঁছে দিতে। আপনি এতদিন যাবৎ শিক্ষকতায় আছেন, আমাদের আইন প্রফেশনের যারা আসেন তারা তো আগে আপনার স্টুডেন্ট থাকে, আপনি কোন জায়গাটা মনে হয়েছে স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে, আমরা সাধারণত বলি যে আইনটা একটু বোরিং সাবজেক্ট বা একটু অবস্ট্রাকল মনে হয় যে কুলিয়ে উঠতে পারছি না, সেকশন মনে রাখতে পারছি না, বা এরকম অনেক কিছু মনে হয়। এক পর্যায়ে হয়তো অনেকে হাল ছেড়ে দেয়, কোনো রকমে পাশ করে বের হচ্ছে, আবার অনেকে মজা পায় না। কিন্তু আপনার কাছে অনেককে আপনি পেয়েছেন, অনেক ধরনের স্টুডেন্ট তো পেয়ে থাকে একজন টিচার তার লাইফে। আপনার কাছে কোন ব্যাপারটা, আমাদের যে কারিকুলাম আছে সেই জায়গা থেকে কোন ব্যাপারটা মনে হয়েছে যে শুরুর দিকে আমরা স্টুডেন্টরা বেশি ধাক্কা খাই, পড়তে গিয়ে আগ্রহের জায়গাটা তৈরি হতে গিয়ে আমাদের বেশি ধাক্কা লাগে কোন জায়গাটা নিয়ে, আপনার কি মনে হয়েছে? এটা একদম শুরুর দিকে জানতে চাচ্ছি ম্যাম। এই প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। যেহেতু আমি আইন শিক্ষা পেশায় অনেকদিন রয়েছি, তো আমি প্রথম যেটা খেয়াল করেছি, বাচ্চাদের প্রথম ধাক্কাটা তাদের আসে তখন যখন তারা দেখতে পায় যে লটা একেবারেই তাদের জন্য আননোন একটা সাবজেক্ট। কারণ তারা কিন্তু এইচএসসি পর্যন্ত কোথাও আইন পড়ে আসে না। প্রথম ধাক্কা এইটি। এবং তারপরে হচ্ছে যে অনেকে বলে যে আইন খুব বোরিং। আসলে এটা ইট ইজ নট বোরিং, ইট বিকামস বোরিং ডিউ টু দ্য বোরিং টিচিং মেথড। তো ওই টিচিং মেথডটাতে আমাদের প্রচুর কাজ ইতিমধ্যে হয়ে গেছে, এবং এখন কিন্তু আর অনেক আগের যে ট্র্যাডিশনাল লেকচার বেসড যে টিচিং, সে মেথড থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি। আমরা এখন কেস স্টাডি, প্রবলেম সলভিং, ইন্টার্নশিপের মাধ্যমে বাচ্চাদেরকে তৈরি করার চেষ্টা করছি। আর তাছাড়াও আমি যেটা সবসময় বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ানোর জন্যে শুধু মেমোরাইজিং করানো কোনো আসলে একটা সঠিক মাধ্যম হতে পারে না একটা বাচ্চাকে পড়ানোর জন্যে। এই মেমোরাইজিংয়ের পাশাপাশি তাকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট রিডিংয়ের সুযোগ দিতে হবে, তাকে প্রবলেম সলভ কীভাবে করতে হয় সেটি শেখাতে হবে, এবং একেবারে যে এক্সাম ওরিয়েন্টেড যে আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসটা, সেখান থেকেও বোধ করে আমাদের বের হয়ে আসার সময় হয়েছে। এবং তো আমাদের আর কি এই মুহূর্তে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি এবং অ্যানালিটিক্যাল ক্যাপাসিটিটার দিকে বেশি ফোকাস করতে হবে, এবং ট্র্যাডিশনাল যে লেকচার বেসড টিচিং থেকে বের হয়ে এসে কিছুটা কেস স্টাডি এবং আমার যেটা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট রিডিংয়ের জন্য বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে। তাহলেই কিন্তু বাচ্চারা আগ্রহ পাবে, এবং তাকে বিষয়টা যদি কঠিন করে হেভি ওয়েট একটা বিষয় যদি আপনি একটা বাচ্চাকে দিয়ে দেন, তাহলে কিন্তু সে বিষয়টাকে নিতে পারে না। ওই একই বিষয় যদি আপনি একটু ইজি করে ডিফারেন্ট ওয়েতে তাকে বোঝান, তাহলে কিন্তু
সহজেই বাচ্চা সেটা বুঝতে পারে, এবং ওই যে আপনি বললেন যে মানসিক একটা ধাক্কা, যে খুব কঠিন একটা সাবজেক্ট নিয়ে পড়ছি, সেটি আর তার ভেতর কাজ করে না। এটা আপনি খুব যথার্থই বলেছেন ম্যাম। আপনি যেটা বললেন কথার মাঝে, যে আমাদের প্র্যাকটিক্যালের সাথে কিভাবে, কারণ আমরা অনেকেই দেখা যায় পড়াশোনা করার পর আমরা যখন আমাদের ক্যারিয়ারের দিকে চলে যাই, আমাদের কাছে মনে হয় এতদিন কি পড়লাম এবং এটা এখন কিভাবে কি করব। মানে আমাদেরকে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়, কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো কীভাবে মিক্সড করতে হবে, কিভাবে রান্নাটা বসাতে হবে, আমরা কিন্তু সেটা জানি না। আমাদের দেশে যেহেতু বাইরে থেকে যারা পড়ে আসেন, যারা ব্যারিস্টারি পড়ে আসেন, ব্যারিস্টার হয়ে আসেন, ইউকেতে যেই পড়ানোর সিস্টেমটা, এটাকে আমরা অনেক সময় বলি যে আমাদের যেহেতু ওই পড়াটাকে খুব প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমরা তো সবাই ওখানে যাচ্ছি না। আমরা যদি ওদের পড়াশোনার দিকে তাকাই, ওরা এত বেশি কেস স্টাডি নিয়ে কাজ করে, এত বেশি ওরা অ্যানালিটিক্যাল ওয়েতে হচ্ছে পড়াশোনা করানো হয়, ওরা কিন্তু রিসার্চে যাচ্ছে, ওরা যখন হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে ইন করছে, প্র্যাকটিক্যাল নলেজটা স্কিলড হচ্ছে তাদের অনেক। তো এখন আমাদের যে সিস্টেমটা আছে, আপনি যেটা বললেন যে টিচাররা চেষ্টা করেন, কিন্তু পুরো সিস্টেমটা কি আদৌ আমাদের ওই জায়গাটাতে আমরা যেতে পেরেছি যে স্টুডেন্টদেরকে ওভাবে স্কিল ডেভেলপ করে তারপরে তাদেরকে বের হবার মতো 4 বছর পরে তারা ওরকম স্কিল হয়ে বের হবে, বা কোর্টে গিয়ে কী হয়, কিংবা বিভিন্ন অর্গানাইজেশনে যখন তারা অ্যাজ আ ল অফিসার বা হচ্ছে লিগাল অ্যাডভাইজার হিসেবে জব করবেন, ওই লটা কিভাবে তারা অ্যাপ্লাই করবে, এই যে বিভিন্ন প্রবলেমগুলো, এইগুলোকে আমাদের পড়াশোনার মাঝে বা পড়াশোনা শেষ হবার পরে তো এখনও বোধহয় আমাদের এই চর্চাটা আসেনি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি। ইংল্যান্ডে তো লিগাল একটা কোর্স রয়েছে যেটা LLB আমরা জানি, একটা কিন্তু নন লিগাল কোর্সও রয়েছে যেটা ডিপ্লোমা ইন ল। তো এটা করবার পরে তারা যদি আসলে কোর্টে যেতে চায়, তাহলে তাদেরকে 1 বছর অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতে হয়, এবং তারপরে তিনি ব্যারিস্টার হয়ে তিনি বিভিন্ন জয়েন করেন। আমাদের যেটা হয়েছে যে আমাদেরও কিন্তু 6 মান্থসের একটা পিপিলেজ টাইম রয়েছে, একটা পিরিয়ড রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও ইজ ডিফারেন্ট। মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট যেটা করে যে অনার্স করলো, তারপরে তার পিপিলেজ ফর্মটা সে জমা দিল এবং কোর্টে একদিনও গেল না, সরাসরি বার এক্সামে বসলো। আমাদের একটা সময় কিন্তু ছিল, এবং আমি যখন এনরোলড হইল আর কোর্টে, ইটস বিং 30 ইয়ার্স অলরেডি, তখন কিন্তু আমি বার কাউন্সিলে জয়েন করার পরে আমাকে 2 মাসের একটা বার ভোকেশনাল কোর্স করানো হয়েছে। এই বার ভোকেশনাল কোর্সে কিন্তু ড্রাফটিং, presentation of a case, how to prepare a pleading, how to actually make the chief and how to do the cross, এই সবগুলোর উপরে, এবং ক্লোজিং আর্গুমেন্ট কীভাবে করতে হবে, সবগুলোর উপরে 2 মাসের একটা ইন্টেন্সিভ কোর্স কিন্তু হয়েছে, যেটা এখন বার কাউন্সিলে এটা হচ্ছে না। তাছাড়া আরেকটা জিনিসও বলি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হই, 4th ইয়ারে আমাদের ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন বলে একটা কোর্স ওপেন করা হয়েছিল, এবং ল ক্লিনিক বলে একটা মানে একটা সেন্টার ছিল, যেখানে আমরা সুযোগ পেতাম বাংলাদেশের যত বড় বড় লয়ার্স রয়েছেন, জাজেস রয়েছেন, তাদের ক্লাস আমাদের করতে হতো, এবং তারা কিন্তু এসে আমাদেরকে শিখিয়ে দিতেন যে একটি ক্রিমিনাল কেস কীভাবে স্টার্ট হয়, একটা সিভিল স্যুট কীভাবে স্টার্ট হয়, এবং তার কতগুলো ধাপ রয়েছে, প্লেন্ট কী করে ড্রাফট করতে হয়। দেখেন, ইংল্যান্ডে কিন্তু ওনারা পড়াশোনাটা ওনাদের ড্রাফটিং বেসড, পড়াশোনাটা ওনাদের হচ্ছে কেস স্টাডি, যার জন্য আপনি যেটা বলছেন যে এত বেশি এক্সপিরিয়েন্সড কেন ওরা রিসার্চ ওরিয়েন্টেড, আর আমাদের হচ্ছে টেক্সট বেসড। তো টেক্সট বেসড এডুকেশন থেকে আমাদেরকে শিফট করতে হবে স্কিলড এডুকেশন সিস্টেমে, সো দ্যাট আমরা যেন স্কিলড স্টুডেন্ট তৈরি করতে পারি, যারা পাশ করে বের হবার পরে তার যে জব সেক্টর সেটাকে খুঁজে পেতে যেন কোনো কষ্ট তার না হয়। আর সুযোগ যেহেতু পেয়েছি, একটা কথা বলি আমি, যে বাচ্চাদের ভেতরে মোটামুটি যখন তারা 2nd ইয়ারে চলে যায়, ওদের ভেতর কিন্তু এক ধরনের মাইন্ডসেট তৈরি হয় যে আমি কি করব। আমি রিকোয়েস্ট করব যে যারা বিজনেস করতে চান, জুডিশিয়ারিতে জয়েন করতে চান, 4 বছর পরে 6 মাস পরে জুডিশিয়ারিতে জয়েন করা খুব টাফ হয়ে যায়, কেননা এই 4টা বছর তো আপনি ইংলিশ,
অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান থেকে সবার পক্ষে সম্ভব হয় না। তো এই চর্চাটা তাকে কিন্তু আসলে চালু করতে হবে, ইউজ টু করে তুলতে হবে নিজেকে বিজিএসের জন্য। সেম থিং ফর দ্য বিসিএস অলসো। এবং বার কাউন্সিলের জন্য যেটা আমি বলবো, সবাই আমরা জানি 7টা আইন, পেনাল কোড, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স লিমিটেশন, অ্যাসার এবং বাংলাদেশ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্সের উপরে যে এক্সামগুলো হয়, সেজন্য এই 4 বছর কিন্তু তাকে এই কোর্সগুলো যখন আসবে সেগুলো টপ টু বটম ভীষণ ভালোভাবে পড়তে হবে। এবং এই যে পড়াটা, এটা কিন্তু মেমোরাইজ না। মনে রাখতে হবে যে একজন ল টিচারের মেন পারপাস তার স্টুডেন্টকে লিগ্যাল রুল মেমোরাইজিং করানো না, বরঞ্চ প্র্যাকটিক্যালি কীভাবে ওই লটাকে অ্যাপ্লাই করবে সেটা শেখানো। এবং ওটা শেখালে ওটা আরও তখন আর আসল মেমোরাইজিংটা হয়ে যায়। মেমোরি তখন ওটা ধরে থাকে, বিভিন্ন ঘটনা দিয়ে বোঝালে, বিভিন্ন কেস দিয়ে বোঝালে এটা তখন খুব ভালো ধরে থাকে। ম্যাম, আমরা আমাদের প্রতিবন্ধকতাটা তাহলে কোথায়? আমরা কেন আমাদের এই পেপার বেসড, টেক্সট বেসড আমরা এই এডুকেশনাল সিস্টেম থেকে আমরা কেন আমাদের রিসার্চ বেসড বা হচ্ছে আমাদের কেস অ্যানালিটিক্যাল বেসড আমরা সিস্টেমে কেন যেতে পারছি না? আমাদের প্রতিবন্ধকতা আসলে কোথায়? আমরা তো সবাই বোধহয় এটা জানি, বুঝতে পারছি, কিন্তু আমরা কেন যেতে পারছি না? এই প্রতিবন্ধকতা দূর করতে হলে আমাদের একাডেমিয়ার সাথে কোর্টের সাথে একাডেমিয়া, বেঞ্চের সাথে বার বেঞ্চের সাথে আবার একাডেমিয়ার একটা যোগসূত্র স্থাপন করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বলবো যে আমরা যদি এই ধরনের ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন, ইন্টার্নশিপ এবং বার ভোকেশনাল কোর্সের মতো কোর্স যদি চালু করতে পারি, তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। এই ব্যাপারেও আমি আমার বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দিতে চাই। আমার উত্তরা বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের 4th ইয়ারের স্টুডেন্ট যারা পাশ করে যায় এবং মাস্টার্স যারা করতে থাকে, তাদের জন্যে 4 সপ্তাহের একটা কোর্স আমরা ওপেন করেছি। একেবারেই যেটা বলে টোকেন একটা মানি দিয়ে তারা এনরোলড হতে পারে। এবং এখানে আমরা কিন্তু তাদেরকে প্র্যাকটিক্যালি তারা আসলে কিভাবে লটাকে অ্যাপ্লাই করতে হয় এবং সেই অ্যাপ্লিকেশন পাশাপাশি বার কাউন্সিল এক্সাম এবং বিজিএসের জন্য আসলে কিভাবে নিজেকে তারা প্রস্তুত করতে পারে। আপনি তো জানেন যে যারা বার কাউন্সিল বা বিজিএসের জন্য রেডি হয়, তারা যে কোনো ধরনের কম্পিটিশন ল রিলেটেড সেটাতে কিন্তু ভালো পারফর্ম করতে পারে। তো এই উদ্যোগটাও আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে এই জন্যে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। এবং আমার যে বাচ্চারা যারা রয়েছে আমার ভার্সিটির, তারাও এই সুযোগটা কিন্তু গ্রহণ করছেন এবং অনেকেই উপকৃত হচ্ছেন। এটা খুবই চমৎকার ম্যাম। সেটার সাথে আরেকটু জানতে চাই, এটা তো গেল আমাদের প্র্যাকটিক্যাল যে জায়গাটা, সেই জায়গাটাতে রিসার্চে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি তাকাই যে আমরা যখন পড়াশোনা করি অনার্স লেভেলে, তখন আমরা ম্যাক্সিমামই দেখা যায় ইন্ডিয়ান রাইটারদের বই ফলো করছি। আমাদের এখন বের হচ্ছে, বাট রিসার্চের যে জায়গাটা, অনেক বড় একটা গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটা আমাদের কেন আমরা রিসার্চার বেশি পাচ্ছি না আমাদের সেক্টরে? আচ্ছা, এই বিষয়ে আমি একটা জিনিস বলি। যেহেতু আমি অনেক দিন থেকে এই এডুকেশন সেক্টরে রয়েছি, একটা সময় কিন্তু আমাদের কারিকুলামে রিসার্চ ম্যাথোডোলজি পড়ানো হতো না। আপনি যখন একটা রিসার্চ করবেন, আপনি যদি লিটারেচার রিভিউ কি না জানেন, আপনি যদি রিসার্চ ম্যাথোডোলজিটা না জানেন, আপনার পক্ষে ভালো রিসার্চ করা সম্ভব হবে না। যার ফলে আমার মনে হয় একটা লেভেল পর্যন্ত কিছু বাচ্চারা এই রিসার্চ ম্যাথোডোলজি থেকে এই সাবজেক্টটা তাদেরকে পড়ানো হয়নি, যার ফলে রিসার্চে তাদের যে একটা আগ্রহ বা একটা ন্যাক তৈরি হবে, সেটা তৈরি হয়নি। বাট এখনকার প্রেক্ষাপট কিন্তু একেবারেই ভিন্ন। আমি আমার উত্তরা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি যে গত 2-3 মাসে আমার প্রায় 4 থেকে 5টা স্টুডেন্টের রিসার্চ ওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়েছে এবং পাবলিশড হয়েছে। আমার যত রিসার্চ আছে তার কোঅথর যদি আমি বলতে চাই, আমার অনেক স্টুডেন্ট কোঅথর আছেন। রিসেন্টলি আমি থাইল্যান্ডে একটা কনফারেন্সে গিয়েছি, সেখানে একজন স্টুডেন্ট আমার কোঅথর ছিলেন। তো রিসার্চের যে শূন্যতাটা, রিসার্চ এরিনাতে যে শূন্যতাটা, সেটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছি আমরা এবং অনেকেই খুব ভালো করছেন। জাজ রয়েছেন, অনেক ভালো ভালো জাজেস রয়েছেন যারা অনেক ভালো বুক তারা লিখছেন এবং অনেক লয়ার্স রয়েছেন। পাশাপাশি কিছু স্টুডেন্ট আমি বলছি যারা একাডেমি এসেছে, তারাও কিন্তু এই লিগ্যাল রিসার্চের সাথে নিজেদেরকে ইনভলভ করছেন এবং ভালো ভালো বই লিখছেন।
জার্নালে তাদের লেখা পাবলিশ হচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতেও তাদের লেখা তারা উপস্থাপন করতে পারছেন। ম্যাম, এটা তো রিসার্চের দিকে আসলো। আমরা তো এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছি, এআইয়ের যুগ চলে আসছে। আপনার কি মনে হয় যে সামনে এআইয়ের যুগে আসলে, কারণ এখন আমরা ল জানি, আমরা যারা অ্যাডভোকেট হিসেবে কাজ করছি, সাধারণত বলা হয় যে আমরা যখন ডায়াসে দাঁড়াই, অপোজিট সাইডে আমাদের যিনি থাকেন লার্নেড অ্যাডভোকেট, তিনিও জানেন, যিনি জাজ আছেন তিনিও সেম জিনিস জানেন, আমিও জানি, আমাদের কনভিন্স করতে হয়। কিন্তু এখন প্রেক্ষাপটটা আরেকটু ভিন্ন হয়ে গেছে। আমাদের যারা ক্লায়েন্ট আসেন তারা নিজেরাও অনেক আইন জানেন, কারণ এআইতে এখন জাস্ট একটা জিনিস দিলেই হয়ে যায়, কোশ্চেন করলেই হয়ে যাচ্ছে, বলে দিচ্ছে হ্যাঁ এই আইন আছে। তো আমাদেরকে সবাইকে ম্যানেজ করে, সবাইকে কনভিন্স করে প্রপার ল কোনটা সেটা বোঝাতে হয়। তো এই যে জায়গাটা, আপনার কি মনে হয় সামনে কি তাহলে এআই আমাদেরকে মানে এই জায়গাটা নিয়ে নিবে, নাকি হচ্ছে আমরা আসলে সেই জায়গাটাতে আমরা আরও বেশি আমাদের কাজ করার জায়গাটা আসবে বলে আপনার কি মনে হয়? অবশ্যই আমরা ল, টেকনোলজি এবং ইনোভেশন, এই যে তিনটির যে রিলেশন, এটাকে কোনোভাবেই কিন্তু ইগনোর করতে পারবো না। ল আছে, ল সবসময় থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা বলি যে ল চেঞ্জ হচ্ছে, ল আসলে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় প্রভিশনসগুলো। এবং এই পরিবর্তনের জন্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এসেনশিয়াল, নট অনলি এসেনশিয়াল, ইট ইজ ইনএভিটেবল। আর ইনোভেশন ছাড়া তো আসলে সামনের দিকে যাওয়াই যাবে না। একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে আমরা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেব, কিন্তু ডোন্ট বি দ্য স্লেভ অফ দ্য এআই, বি দ্য মাস্টার। You will have to rule out the AI. Don't let the AI to rule out you. নাম্বার 1 and নাম্বার 2 যেটা বলবো যে এথিক্যালি এবং ইন্টেলিজেন্টলি যদি এআইটাকে ইউজ করা যায়, তাহলে এআই আমাদের জায়গা কখনোই নিতে পারবে না, বরঞ্চ এআইকে ব্যবহার করে আমরা হয়তো বা উন্নতির শীর্ষে পৌঁছে যাব খুব দ্রুত। আমাদের যে এডুকেশনাল সিস্টেম এখন আছে, ইউনিভার্সিটিগুলোতে আমাদের যেগুলো পড়ানো হচ্ছে, সেখানে আমাদের এই প্রযুক্তির সাথে আমাদের পড়াশোনার যে সংমিশ্রণ, সেটাকে আপনি এখন কতটুকু অগ্রগতির জায়গায় দেখছেন, বা এটা কতটুকু আছে? অনেক দূর এগিয়ে গেছে। গত 3 মাসে আমি প্রায় 2টো কনফারেন্সে পার্টিসিপেট করেছি, ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেখানে এআই এবং ল, টেকনোলজি এবং ইনোভেশন নিয়ে কনফারেন্স হয়েছে। আমাদের যে কারিকুলাম রয়েছে সেখানেও কিন্তু এআই অ্যান্ড ল, এথিক্স অ্যান্ড এআই, এথিক্যাল এডুকেশন চলে এসেছে। এই কোর্সগুলো ইনক্লুড করা হয়েছে এবং এগুলোর উপরে বাচ্চারা পড়াশোনা করছে। শর্ট কোর্স থেকে শুরু করে ইলেকটিভ কোর্স পর্যন্ত অলরেডি রয়েছে। তাছাড়া আপনারা জানেন নিশ্চয়ই যে ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্সে কিন্তু এআই এবং এথিক্স ইজ মাস্ট, এবং লতে তো এথিক্স অবশ্যই মাস্ট, এটা আমরা সবাই জানি। বাট এআই অ্যান্ড ল পাশাপাশি এথিক্স নিয়ে নতুন কোর্স কিন্তু আমরা আমাদের কারিকুলামে যোগ করছি প্রতিনিয়তই। আপনি এখানে যেটা বললেন যে এথিক্সটা হচ্ছে আমাদের মাস্ট, আমরা একটু আগে আমরা ইউকের যে লিগাল সিস্টেম, এডুকেশন সিস্টেমের কথা বলছিলাম, এবং ওখানে যেটা বলছিলাম যে 1 বছর তারা কল টু দ্য বার পাবার আগে তাদের যে ট্রেনিংটা হয়, সেখানে কিন্তু এথিক্সটা মানে সব থেকে বেশি ফোকাস করা হয়। তো আমাদের পড়াশোনা মানে এখন যে আপনি কারিকুলামটার কথা বললেন, বা এথিক্যাল যে আমাদের পড়াশোনার জায়গাটা বললেন, সেখানে আসলে আমাদের কি পড়ানো হয়, বা ওখানে আমাদের কারিকুলামে কি অন্তর্ভুক্ত আছে? আমাদের কারিকুলামে প্রথমে আমি যেটা বলবো যে প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট এটা রয়েছে। তাছাড়াও এথিক্স অ্যান্ড ল আলাদা কোর্স রয়েছে, এথিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, প্রফেশনাল এথিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল এথিক্স অ্যান্ড ল, এ ধরনের কোর্স রয়েছে। এগুলোর মাধ্যমে যেটা হয় যে থিওরিটিক্যালি একটা ইনফরমেশন একটি বাচ্চার ভেতর আমরা দেওয়ার চেষ্টা করি যে ইউ নিড টু বি অনেস্ট, লয়াল, মডেস্ট, সিনসিয়ার অ্যান্ড কমিটেড। সাইড বাই সাইড তোমার প্রফেশনের কিছু কোড অফ কন্ডাক্ট রয়েছে যেগুলো তোমাকে ফলো করতে হবে, এবং এগুলো যদি তুমি ফলো না করো তাহলে তুমি অ্যাজ এ লয়ার তোমার ক্লায়েন্টের সাথে, তোমার যে ফেলো লয়ার্স রয়েছে তার সাথে, জাজের সাথে, এবং অল ওভার যে পাবলিক যারা রয়েছে তাদের সাথে কিন্তু তুমি জাস্টিস করতে পারবে না। তো এই ইনফরমেশনটা যে দেওয়া হয়, এবং আপনারা জানেন যে উইদাউট এথিক্স কিন্তু হয়তো বা অনেক দূর যাওয়া যায় কিন্তু সাস্টেইন করা যায় না। তো এই যে সাস্টেইনেবিলিটিটা, লং টার্ম সাস্টেইনেবিলিটি যে ডিপেন্ড করে এথিক্সের উপরে, এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানেই হচ্ছে এথিক্স। এই কনসেপ্ট অলরেডি আমাদের বাচ্চাদের ভেতর তৈরি হচ্ছে।
আমরা চেষ্টা করছি এই বিষয়গুলোকে অনেক বেশি মাত্রায় চর্চা করবার, কোর্সে ইনক্লুড করা থেকে শুরু করে, কারিকুলামে ইনক্লুড করা থেকে শুরু করে, প্র্যাকটিক্যালিও যেন তারা সবসময় মনে রাখে যে এ লয়ার শুড নট টেল এ লাই, বিকজ এ লয়ার ইজ নট এ লায়ার. এ লয়ার নিড টু বি অনেস্ট. Unless and until a lawyer is honest, he cannot actually ensure the justice for his clients. So এই বিষয়টা কিন্তু আমরা প্রতিনিয়তই বাচ্চাদেরকে পড়াচ্ছি, এবং আজকালকার বাচ্চারা খুবই স্মার্ট. তারা জানেন যে শর্টকাট যে সাকসেস তার চেয়ে লং টার্ম সাকসেস অনেক বেশি জরুরি, এবং সেই জন্যে তারাও বোঝে যে এথিক্সের অল্টারনেটিভ আসলে নেই, কিছুই না. আচ্ছা ম্যাম, আপনি তো লেখালেখিতে আপনার বেশ চর্চা আছে, আপনার 2টা বইও পাবলিশড হয়েছে. আমি যদি ভুল করে না থাকি, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নিয়ে আপনার একটা বই আছে, আরেকটা বই সম্ভবত আছে আমাদের মিনারেল লজ নিয়ে আছে. আচ্ছা ম্যাম, এই যে তাছাড়াও আমার উইমেন রাইটের উপরে একটা চ্যাপ্টার রয়েছে, এবং মাইগ্রেন্ট যারা রয়েছে, মাইগ্রেন্টস, ইলিগাল মাইগ্রেন্টস ওয়ার্কার, তাদের উপরও একটা বুক চ্যাপ্টার রয়েছে, এবং আরও একটা বুক চ্যাপ্টারও আমার রয়েছে, সেটাও আমি আমার পিএইচডি থিসিসের উপর বেস করে তৈরি করেছি. তো অলটুগেদার আমার 3টার মতো বুক চ্যাপ্টার রয়েছে, আর 2টো বুক রয়েছে. তাছাড়াও এই জাস্ট নাও রাইট নাও আমি একটা বই এডিট করছি, শেষ হলে আপনারা দেখতে পাবেন, আমরা জানতে পারবো, এবং আমরা আশা করব যে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরো অনেক বই পাবো. আশা তো বড়ই করতে হবে. হ্যাঁ, আশা তো বড়ই করতে হবে. আপনি এরপরে আর কত দূর নিজেকে দেখতে চান? এটা একটা ভালো প্রশ্ন, যে আমি কতদূর নিজেকে দেখতে চাই. আমি একটা জিনিস যেটা বলি, যে সবাইকে বলি যে স্বপ্ন সবসময় বড় হওয়া খুব দরকার. আমার স্বপ্ন আসলে সেরকম বড়. আমি আমার এই এডুকেশন সেক্টরে যখন আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি, আমি তখন ভেবেছিলাম যে আই জাস্ট উড লাইক টু বি আ প্রফেসর. সবাই আমাকে বলবে যে প্রফেসর জারিন. তো সেই স্বপ্নকে আসলে আমি যখন বাস্তবায়ন করার চেষ্টা করছিলাম, তখনই এক পর্যায়ে আমি আমার পিএইচডি ডিগ্রিটা কমপ্লিট করি. তো একটাই বলতে চাই যে এই শিক্ষাঙ্গনেই থাকতে চাই. এখানে আমি নিজে থেকে এসেছি. শিক্ষাঙ্গনে সর্বোচ্চ যে জায়গা হতে পারে, হয়তোবা সেই জায়গা পর্যন্ত নিজেকে দেখতে চাই. দ্যাটস অ্যামেজিং. আর আমাদের যে লিগ্যাল এডুকেশন সিস্টেমটা এখন আছে, আমরা অনেক কিছুই বললাম যে আমরা ব্যারিয়ার বুঝতে পারছি, আমাদের এই মুহূর্তের অবস্থা বুঝতে পারছি, কি করতে হবে বুঝতে পারছি, কিন্তু আমাদের এই লিগ্যাল এডুকেশনটাকে আপনি কোথায় দেখতে চান এবং কেমন দেখতে চান? মানে আপনি তো অনেক দিন ধরে পড়াচ্ছেন আমাদেরকে, এই সিস্টেমটা আসলে কেমন হওয়া উচিত, কেমন হলে আমাদের জন্য আরও ভালো হবে? মানে পুরো আপনার ভিশনটা কীরকম, বা আপনার স্বপ্নের জায়গাটা কীরকম, যে সিস্টেমটা যদি এভাবে না হয় এরকম হতো, আপনি সেটা কেমন দেখেন? দেখেন, ভালোর তো কোনো সংজ্ঞা নেই, কারণ এটা একটা রিলেটিভ টার্ম. যেটা আমার কাছে ভালো সেটা আপনার কাছে ভালো নাও হতে পারে. যেটা বাংলাদেশে ভালো সেটা আবার হয়তো অন্য দেশে ভালো নাও হতে পারে. তো অলটুগেদার আমি যেটা বলবো সেটা হচ্ছে, যে কথাটা আমি বারবার বলছি, যে আমাদের কিন্তু একটা ব্রিজ তৈরি হচ্ছে না. সেটা হচ্ছে একাডেমিয়ার সাথে কোর্টের, বোথ দ্য বার অ্যান্ড বেঞ্চের এই ব্রিজটা আমাদের তৈরি করতে হবে, এবং আমাদের বাচ্চাদেরকে স্কিল বেসড এডুকেশনের দিকে নিয়ে যেতে হবে. আমাদের মেমোরাইজিং এবং টেক্সট বুকের চেয়েও প্র্যাকটিক্যাল কেস স্টাডি করাতে হবে বাচ্চাদেরকে, এবং প্র্যাকটিক্যাল প্রবলেম তাদেরকে কীভাবে সলভ করতে হয় সেটা তাদেরকে শেখাতে হবে. আমাদের এই একটা জিনিস বাচ্চাদের মাথায় দিতে হবে, যে লটা যে তারা পড়ছে, তারা কিন্তু আরেকজনকে সাহায্য করবার জন্যই পড়ছে, আরেকজনের আইনগত সমস্যার সমাধানের জন্যই তারা পড়ছে. এবং এখন তো আপনারা জানেন যে প্রতি ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে কিন্তু এক একটা মামলাকে প্রথমে চেষ্টা করা হয় সলভ করবার. এবং এই যে কম্প্রোমাইজের যে শিক্ষা, এর সব কিছুই কিন্তু আসলে প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখালেই শুধুমাত্র একটি বাচ্চা ধারণ করতে পারবে তার ভেতরে. তো টেক্সট বেসড এডুকেশন থেকে সরে গিয়ে, ট্র্যাডিশনাল লেকচারিং প্রসেস থেকে বা মেথড থেকে সরে গিয়ে যদি আমরা একটু কেস ওরিয়েন্টেড এবং প্রবলেম সলভিং টাইপের
এডুকেশন এনশিওর করতে পারি। বাচ্চাদের ভেতরে যেটা বললেন রিসার্চ বাড়ানোর জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটিটা যদি তাদের ভেতরে তৈরি করা যায়, একটা সেকশন আপনি শুরু করলেন পড়াতে যেটা হয়তো প্রত্যেকটা টার্মই খুব কমপ্লেক্স, তার চেয়ে আপনি বলেন না যে মিস্টার করিম এবং মিসেস করিমের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তাদের একটি 9 বছরের বাচ্চা ছিল, এখন বলো তো এই 9 বছরের বাচ্চাটি কার কাছে থাকবে। এবং তারপর যদি আপনি দেখাতে পারেন যে দেখো আমাদের কাছে কেসেস রয়েছে যেখানে আমরা দেখেছি যে জাজ এই ধরনের জাজমেন্ট দিয়েছে, আবার অন্য কোনো মামলায় অন্যরকম জাজমেন্ট দিয়েছে, তখন কিন্তু বাচ্চাটা সেই মামলাগুলো পড়ার জন্যে তার আগ্রহ তৈরি হবে। এবং কেস পড়ারও কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলোর উপর যদি আমরা বেশি ফোকাস করি তাহলে খুব ইজি। যেমন জুরিসপ্রুডেন্স একটা কঠিন সাবজেক্ট, কিন্তু আপনি যদি জুরিসপ্রুডেন্সের মাধ্যমে জুরিসপ্রুডেন্স পড়ে একজন শিক্ষক আসলে কিভাবে তার স্টুডেন্টকে উপকৃত করতে পারে, স্টুডেন্ট কিভাবে শিখে উপকৃত হতে পারে, ওই জায়গাটাতে যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাচ্চাটার কাছে বিষয়টা ইজি হয়ে যাবে। তো এই জন্যে আমরা সবসময় বলি যে অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে লিগাল জার্গন শেখাবো, লিগালিস্ট শেখাবো, কিন্তু আমরা যেন কখনো শুধুমাত্র লিগাল রুলস মেমোরাইজিংয়ের ভেতরে আমাদের শিক্ষা প্রদানকে সীমাবদ্ধ না রাখি। আমরা আমাদের ট্রেডিশনাল যে পদ্ধতি তার বাইরে বের হয়ে তাদেরকে প্র্যাকটিক্যালি কীভাবে তারা তাদের এই এডুকেশনকে অ্যাপ্লাই করতে পারে সেই জায়গায় যেন আমাদের ফোকাসটা থাকে। সেটাই বোধহয় আমাদের এই মুহূর্তে আমাদের সবার চাওয়া। ট্রেন্ড টিচার্স, খুবই ট্রেন্ড টিচার্স দরকার আমাদের, যারা সাইকোলজিক্যাল থিওরি জানে, যারা এডুকেশন থিওরি জানেন, এবং তারা যদি এই সাইকোলজিক্যাল থিওরি এবং এডুকেশনাল থিওরিটা জানেন তারা তাহলে কিন্তু জানবেন যে কী করে একটি জটিল আইনের মতো জটিল বিষয়কে সহজবোধ্য করে একটি ছাত্রের মনের ভেতর গেঁথে দেওয়া যায়। চমৎকার বলেছেন। সাইকোলজিক্যাল থিওরির কথা যেহেতু বললেন, আচ্ছা ম্যাম, আমাদের ইউনিভার্সিটিগুলোতে যখন টিচারদেরকে নেওয়া হয়, রিক্রুট করা হয়, তখন কি বোর্ডে এরকম সাইকোলজিস্ট কেউ থাকেন তাদের ব্যাপারগুলো বোঝার জন্য? কারণ সাইকোলজি তো খুব ইম্পর্টেন্ট। আমাদের উত্তর ইউনিভার্সিটির ব্যাপারে বলবো, আমাদের থাকেন। এবং শুধু তাই না, আমাদের রিক্রুটমেন্টের পরই আমাদের আইকিউএসসি থেকে 1 দিন বা 2 দিন ব্যাপী একটি ট্রেনিং সেশন করা হয়, যেখানে একজন নতুন টিচারকে শেখানোর চেষ্টা করানো হয় যে কি করে আসলে তিনি ক্লাস ম্যানেজমেন্ট করবেন, বা এডুকেশন থিওরি বা লার্নিং থিওরিগুলো কী, এর পারপাস কী, এগুলো কিন্তু তাকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। ম্যাম, যদি আজকে আমাদের এই পডকাস্টটা এমন কোনো স্টুডেন্ট দেখে থাকে যে কেবল হয়তো বা সদ্য সে লয়ের পড়াশোনাতে জয়েন করলো, ফার্স্ট সেমিস্টারে আছে, তার জন্য আপনি কি উপদেশ দেবেন যদি বলি যে সে যখন 4 বছর পরে অনার্স শেষ করে বের হবে, তার সামনে বার কাউন্সিল আছে, তার সামনে বিজিএস আছে, তার সামনে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কর্পোরেট ফার্ম বলি, কর্পোরেট হাউস বলি, বা বিভিন্ন ব্যাংক বলি, সেগুলোতে ল অফিসার হিসেবে তার জন্য অপরচুনিটি আছে, গভর্নমেন্ট জব আছে, বিসিএস আছে, গভর্নমেন্ট জব বলতে নন ক্যাডার বলছি এবং ক্যাডার বলতে হচ্ছে বিসিএস বলছি, তার সামনে মানে পুরো ওয়ার্ল্ড ইজ ওপেন। বাট সে কোন দিকে যাবে সে তখন একটু দিগ্ভ্রান্ত হয়ে যায়, এবং পরিবারের একটা প্রেশার থাকে যে এতদিন পর্যন্ত পড়াশোনা করালাম, এখনও কিছু হচ্ছে না কেন, ফাইন্যান্সিয়াল একটা চাপ প্রেশার থাকে তার উপরে, আরও অনেক ধরনের প্রেশার থাকে। তো আজকে যদি একদম নতুন একটা স্টুডেন্ট, সে ফার্স্ট সেমিস্টারে ঢুকেছে, সে যদি আমাদের এটা দেখে, আপনি তাকে কী উপদেশ দেবেন 4 বছর পরে তার গোল সেট করার জন্য? এখানে আমি প্রথমে একটা কথা বলতে চাই যে একটা সময় ছিল আমরা শুনতাম যে বাবা বলেছে, মা বলেছে, সেই কারণে সে পড়তে এসেছিল। এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এখন পাবলিক ইউনিভার্সিটিতে ল পাওয়ার জন্য আপনাকে ভর্তি পরীক্ষায় মেধাক্রম তালিকায় 1 থেকে 100-র ভেতর থাকতে হবে। আর যদি আপনি প্রাইভেটে আসেন, সেখানেও আপনাকে একটা পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় যদি আপনি কোয়ালিফাই করেন তাহলেই শুধুমাত্র আপনি ভর্তি হতে পারবেন, তাও কিন্তু সিট ইজ লিমিটেড। Only 75 students are allowed for per semester. তো সেই জায়গায় ডেফিনেটলি এখন আর এটা বলার সুযোগ নাই যে বাবা বলায় এসেছে বা মা বলাতে ভর্তি হয়েছে বা ভাই জোর করে ভর্তি করিয়েছে, জেনেই এসেছেন যে তিনি ল পড়বেন। তো
তো এখানে আর কি আমি প্রথম যেটা বলবো যে তাকে কিছু পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ এরকম একটা সাবজেক্ট নিয়ে অগ্রসর হতে যাচ্ছেন তিনি, যেটি হয়তো বা তিনি এর আগে পড়েননি। তো ধৈর্য ধারণ করতে হবে এবং ক্লাসে রেগুলার থাকতে হবে। মনে রাখতে হবে যে দুইটা স্টেজে ক্লাস রেগুলার না করলে পড়াশোনা ভালো হয় না। এক হচ্ছে একদম আর্লি স্টেজে, আর একটা হচ্ছে এই হায়ার এডুকেশনে। ক্লাস রেগুলার করবেন, পেশেন্স রাখবেন। একটা জিনিস আপনি এখন বুঝতে পারছেন না, তো বোঝার কথাও না। প্লিজ মনে রাখবেন, এটা এখনই আপনার বোঝার কথা না। আপনি সময় নেন, আপনি ধৈর্য ধারণ করেন। প্লিজ আপনারা গ্রুপ স্টাডি করবেন, আপনারা কয়েকজন মিলে বসেন, আপনারা লাইব্রেরিতে যান, একই বিষয়ে 3টি বা 4টি বই থেকে দেখার চেষ্টা করেন কী লেখা আছে। কোনো না কোনো বইয়ের লেখা কিন্তু আপনার বোধগম্য হবে, আপনি সেগুলো নিজে পড়েন, রিডিং পড়েন, এই রিলেটেড যে কেসেস রয়েছে সেটা পড়েন, দেশি বই পড়েন, বিদেশি বই পড়েন, ভীষণভাবে আপনি নিউজ শুনবেন। আমি একদম রিকোয়েস্ট করব প্রত্যেকে যেন বিটিভির রাত 10টার ইংরেজি সংবাদ, স্পেশালি ওয়েদার ফোরকাস্টিং রিপোর্টটা যেন শুনে, ডেইলি স্টারের হোক বা যে কোনো ইংলিশ যে ডেইলি নিউজ পেপার রয়েছে সেটা যেন পড়ে। না বুঝলে কোনো সমস্যা নাই, প্রতিদিন যদি আপনার 2-3টা ভোকাবুলারিও বাড়ে সেটাই আপনার জন্য অনেক বড় কিছু। মনে রাখবেন, আপনি ল পড়ছেন, আপনি একমাত্র ব্যক্তি যাকে কিন্তু লার্নেড বলা হবে। তো নিজেকে লার্নেড প্রমাণ করতে তো হবে, তার জন্য কিছুটা এফোর্ট দিতেই হবে। সেই জন্য হয়তো একটু সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, একটু কষ্ট করতে হবে, কোনো ব্যাপার না। আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার প্রাইমারি অবজেক্ট কিন্তু হচ্ছে অ্যাডভোকেট হওয়া, এনরোলমেন্ট করা, ওটা আপনার প্রাইমারি, ওটা আপনি হবেন। তার মাঝখানে যদি আপনার মনে হয় আপনি বিজনেসের জন্য পড়বেন, প্রায় 40 মতো ল বেস করে কোয়েশ্চেন হয়, সেই প্রশ্নগুলো সেই সাবজেক্টগুলো আপনি পড়তে থাকেন। আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও পড়েন। একটা জিনিস আমি ল স্টুডেন্টদেরকে বলবো যে সারাদিন আপনার পড়ার দরকার নেই, যতক্ষণ পড়বেন ততক্ষণ একটু মন দিয়ে পড়েন। এবং প্লিজ বিষয়টা রিডিং ফর প্লেজার ইজ ইম্পর্ট্যান্ট, মজার করে পড়েন, আনন্দ নিয়ে পড়েন। আরেকটা কথা আপনি মনে রাখবেন যে আমাকে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন যে আমি কি হব, আপনি কি হবেন সময় সেটা বলে দেবে। প্লিজ কিছু হওয়ার জন্য পড়বেন না, পড়ার জন্য পড়েন। আপনি আপনার যে গোল, আপনার যে জায়গায়, সেখানে আপনি অবশ্যই যাবেন। সেই যে রোডম্যাপটা সেটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি নিজেই একসময় হয়তো ভাববেন যে হ্যাঁ, আমার কাপ অফ টি হচ্ছে জুডিশিয়ারি, বা আমি প্র্যাকটিসে থাকতে চাই, আমি প্র্যাকটিস এনজয় করছি, আমি টিচিংয়ে যেতে চাই, আমি যা পড়েছি তা আমি অন্যকে জানাবো। একটা জিনিস যেটা লয়ার স্টুডেন্টরা যা হতে পারে অন্যরাও তা হতে পারে, কিন্তু অন্যরা যা হতে পারে না লয়ার স্টুডেন্ট সেটাও হতে পারে। তো এই যে বড় সুযোগটা, সেটাকে কাজে লাগান। 4টা বছর এনজয় করেন, মিটিংয়ে পার্টিসিপেট করেন, রিসার্চের সাথে ইনভলভড হন, বই পড়েন বেশি, নিজের টেক্সট বুক পাশাপাশি বাইরের বুক। এই পৃথিবী একদিন আপনার হয়ে উঠবে। বারবার একটা কথা বলতে চাই যে বাচ্চাদেরকে এই প্রেশারটা না দেওয়ার জন্য অভিভাবকদেরকেও বলবো, কারণ আপনি তো জেনে শুনে, আপনি জানেন আপনার বাচ্চার আইনের দিকে তার ন্যাক এবং আইনের মতো একটা বিষয়তে সে পড়তে যাচ্ছে। তো আমি প্লিজ গার্ডিয়ানদেরকে অনুরোধ করব, আপনার সাপোর্ট অনেক বড় কিছু। আপনি আপনার বাচ্চাকে সাপোর্ট করেন, আপনি বিশ্বাস রাখেন আইন পড়বে তারপর কিছু করবে না, এটা হতেই পারে না। আমি তো একজন টিচার, আমার তো হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, তার ভেতর 10-20 হাজার মনে হয় বিভিন্ন লোয়ার কোর্টে রয়েছে, হাইকোর্টেও রয়েছে কয়েক হাজার, টিচিং প্রফেশনে কয়েকশো, প্রফেসর হয়ে গেছেন 2-3 জন, পিএইচডি করেছেন 4-5 জন, জাজ হয়েছেন 4-5 জন, আর বিভিন্ন প্রফেশনে তো আরো কয়েক হাজারের মতন রয়েছে, এবং একজন আরো বেশি হবে। আমি হয়তো কাউন্ট ভুল করছি। আমি এরকম কারো কথাই জানি না যে যিনি কিছু করেন না। হ্যাঁ, বাই চয়েস যখন কেউ কিছু করতে চান না, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, তখন হয়তো উনি করছেন না, এবং সেটাকে আমাদের সম্মান দিতে হবে, সেটাকে আমাদের শ্রদ্ধা করতে হবে। আর ম্যাম, যেটা আপনি বললেন যে গার্ডিয়ানদের বলছেন যে তাকে সাপোর্ট করেন,
আর এই সাপোর্টটা আমার মনে হয় আমরা যখন সারা 4 বছরও তো আমাদের প্রয়োজন, কিন্তু 4 বছর শেষ হওয়ার পরে কর্মক্ষেত্রে যাবার যে সময়টা আসে ওই সময়টা বোধহয় আরও বেশি প্রয়োজন। তখন আমরা অনেক হতাশায় ডুবে যাই, তখন আমাদের হতাশার আরেকটা স্টেজ চলে আসে। মানে শুরুতে থাকে ল কীভাবে বুঝবো, ল কীভাবে পড়বো, এই 4 বছর কীভাবে পার করব, এরপর আসে জীবনে এখন কীভাবে পার করব। মানে তখন যে হতাশার যে জায়গাটা, তখন যে স্ট্রেসের জায়গাটা, সেটা কিভাবে আপনি আপনার একজন স্টুডেন্টকে ম্যানেজ করতে বলেন? বা নিশ্চয়ই অনেকে আপনার সাথে তখন কথা বলে যে ম্যাম কিছু হচ্ছে না বা কি করব বা কিভাবে, আপনি সেই সময় কিভাবে গাইড করেন? আমি লয়ার স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি যে তোমার কোনো জায়গা নাই, গো টু দ্য কোর্টে যাও। ইউ আর এ লয়ার, তুমি একটা মামলা শুরু করো, একজন ক্লায়েন্টকে দিয়ে শুরু করো। এবং আমি খুব গর্বের সাথে বলতে চাই যে আমার এই একটা কথার উপর ভিত্তি করে আর না হোক 10,000 স্টুডেন্টের কিন্তু তার যে অ্যাজ এ লয়ার তিনি তার কেরিয়ার কিন্তু তৈরি করেছেন। আমি বলেছি বসে থেকো না, কোর্টে যেতে কষ্ট হয়, অনেক রোদ বা কোর্টের ভিতরের পরিবেশ এখনও অতটা সহ্য করতে পারছো না, ব্যাপার না, তুমি তোমার জায়গা থেকে সরে এসো না, তুমি তোমার চেষ্টাটা করো, ধৈর্য ধরো, একদিন না একদিন তুমি অবশ্যই তোমার সুফল পেয়ে যাবে। চেষ্টা ছাড়া কেউই কিছু হয়ে উঠতে পারেনি কখনো। আমরা অনেকের কথা জানি যারা বিখ্যাত হয়েছেন, যাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ ছিল, কিন্তু এক পর্যায়ে তারা নিজেরাই এমন একটি জায়গায় গেছেন যে তারা অন্যদেরকে অর্থ সাহায্য করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এই জায়গাগুলো থেকে, এই বিষয়গুলো থেকে আমাদের শিখতে হবে। আইনের ছাত্রছাত্রীদেরকে তো আমি সবসময় বলি যে প্রচুর মুভি দেখো, প্রচুর বই পড়ো, লিটারেচার হোক, ল বুকস হোক, হোয়াট এভার, তুমি তোমার অবজারভেশন ক্যাপাসিটি ইনক্রিজ করো, তাহলে একটা সময়ে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং এই যে কথাগুলো, এবং আমার কাছে মনে হলো যে এতক্ষণ আমি আবারও বোধহয় আমার সেই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে চলে গিয়েছি, কারণ আপনার এই কথাগুলো আমাদেরকে খুব মুগ্ধ করতো। এবং ওই সময়টা আসলে আমরাও কোনো একটা প্রবলেমে পড়লে আমরা দৌড়ে আপনার কাছে যেতাম। আমার এখনও মনে আছে যে আপনি আমাদের স্টুডেন্টদের জন্য কী না করেছেন। এরকম টিচার আসলে আমরা পেয়েছি, আমরা আশা করি আপনার মতো আমরা আরও অনেক টিচার পাবো আমাদের লিগ্যাল এডুকেশনাল সিস্টেমে। এরকম টিচার পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাচ্ছি এই চমৎকার পডকাস্টে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যে। তবে ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে আমি নিজেকে এখনও সফল মনে করি না। আমি এখনও ভাবি যে অনেক ছাত্রের জন্য হয়তো আরও অনেক কিছু করতে পারতাম যা করা হয়ে ওঠেনি, কিন্তু চেষ্টা আমি করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। এবং টিল মাই লাস্ট ব্রেথ আই লাভ টু রিমেইন আ টিচার। অসাধারণ। আশা করি আপনার এই আশাটা অবশ্যই উপরওয়ালা সৃষ্টিকর্তা এটা পূরণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।